জামাত যে এর আগে এমনভাবে এগিয়ে আসছিল, কিন্তু বিএনপির কাছে তারা টিকতে পারলো না। জামাত হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। যারা ৭১-এ বিশ্বাসী তারা কেউ জামাতকে ভোট দেবে না। বিরোধী যদি শক্তিশালী হয়, না, খুব শক্তিশালী তো না। ইউনিসের প্রসঙ্গে এলে পরে এবার ইউনিসের কি হবে? মানে তার তো স্বপ্ন ছিল রাষ্ট্রপতি হওয়ার। ইউনুস সাহেব সবসময় তো ব্যাকডোর দিয়ে কাজ করেন, এটা টোটাল 5 স্টার জালি লোক। জামাত তো মহিলাদেরকে মানুষ বলেই মনে করে না। তারেক রহমান কি সেই ড্যামেজগুলো কন্ট্রোল করবে? মানে ভারতের সঙ্গে সম্পর্ক কি আবার আগের অবস্থায় ফিরে যাবে? রহমান এটা বোঝেন যে ভারতের সাথে সম্পর্ক ঠিক না রাখলে তার অনেক অসুবিধা হবে। সেভেন সিস্টার্স বা চিকেন নেক্স নিয়ে সব কথা হচ্ছিল, সেগুলো নিয়ে আবার কি সুর চড়বে? বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনী বা মায়ানমারের গেরিলা দল আরাকান আর্মির সামনে গিয়ে দাঁড়াতে ভয় পায়, ইন্ডিয়ান আর্মির সামনে দাঁড়াবে। এখানে যেহেতু জামাত ইলেকশনটা হেরেছে, এনসিপি ইলেকশনটা হেরেছে, এরা ইচ্ছা করে কিছু কিছু জায়গাতে মাইনরিটিদের টার্গেট করে আক্রমণ করতে পারে, যাতে করে শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরে যেতে পারবেন? শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলাতে উনি দোষী সাব্যস্ত হয়েছেন। বাংলাদেশের লোক বেশ পারে যে ইন্ডিয়ান ভিসাটা একটু ঠিক মতো হলে গিয়ে চিকিৎসা করাতে পারে। বাংলাদেশে যে কোনো কারণে হোক চিকিৎসার একটা সমস্যা আছে। 2024 সালের জুলাই মাস থেকে 2026-এর ফেব্রুয়ারি বাংলাদেশে ঘটেছে নৈরাজ্যের ছবি দেখেছে, হানাহানির ছবি দেখেছে, এবং অবশেষে বাংলাদেশে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে শাসক দল হিসেবে বা দায়িত্বভার গ্রহণ করতে চলেছে বিএনপি। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে বিশিষ্ট বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌমিক আছেন। স্যার, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। স্যার, বাংলাদেশে বিএনপি আবার ক্ষমতায় এবং তারাই শাসক দল হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছে। কি বলবেন, এটাই কি না জামাত যে এর আগে এমনভাবে এগিয়ে আসছিল দেখে মনে হচ্ছিল জামাত খুব একটা ভালো ফল করতে পারবে? অবশ্যই আগের তুলনায় আসন সংখ্যা তাদের বেড়েছে, কিন্তু বিএনপির কাছে তারা টিকতে পারলো না। আমি এই একটা জায়গাতে ভারতবর্ষে যারা বাংলাদেশ নিয়ে চর্চা করে বা টিভির সামনে এসে কথা বলে, এদের সাথে আমি প্রথম থেকে ডিফার করেছি। তার একটাই কারণ কি জানো, আমার বাংলাদেশে প্রাইমারি সোর্স আছে। জার্নালিজমের আসল জিনিস হচ্ছে প্রাইমারি সোর্স। তো আমার বাংলাদেশের দুটো বড় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআইতে আমার শীর্ষ সামন্তরা আছে। এক কথাই বলছি, তারা আমাকে মানে খুব। তো ওদের যে দুটো অ্যাসেসমেন্ট আমি পেয়েছিলাম, এনএসআইয়ের অ্যাসেসমেন্টে ছিল বিএনপি 200 থেকে 260টা সিট পাবে, 200 to 207। জামাত উইল বি বিটুইন 60 to 70। আর ডিজিএফআই বলেছিল বিএনপি উইল গেট অ্যাবাউট 190 অড সিট। কারণ বিএনপির একটা প্রবলেম হচ্ছিল, বিএনপির খুব স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছিল। কারণ বিএনপি আওয়ামী লীগের মতো একটা মাস পার্টি, তো যেটা আমাদের এখানেও হয়, কংগ্রেসে যেটা খুবই হতো, যে অমুক টিকিট পেল না, তো সে খেপে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেল। তো বিএনপিতে এই সমস্যাটা হচ্ছিল, প্রায় 70-80 জন স্বতন্ত্র প্রার্থী, এবং তাদের মধ্যে অনেকেই যারা স্থানীয়ভাবে বিএনপির সংগঠন ধরে রেখেছে, এরকম লোকজন প্রার্থীপদ পায়নি, খেপে গিয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে আছে। আমার ছোটো বোন, ও আবার জোর গলায় বলে আমি আপনার দেশের বোন, কেন আমি অরিজিনালি ব্রাহ্মণবাড়িয়ার লোক, কুমিল্লার। রুমিন ফারহানা, পাওয়ারফুল স্পিকার, বিএনপির সব থেকে পাওয়ারফুল স্পিকার ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ওকে যখন টিকিট দিল না, শুধু টিকিট না, ওর বিরুদ্ধে কিছু বড় নেতা বিএনপির ষড়যন্ত্র করে ওকে দল থেকে বার করে দিল, ও স্বতন্ত্র দাঁড়ালো। এবং ও প্রথম দিনই চ্যালেঞ্জ দিয়েছিল যে হুজুরকে এখানে দাঁড় করেছে একজন মানে ইসলামিস্ট ক্লেরিক, জোনায়েদ হাবিব, হ্যাঁ, খেজুর গাছ সিম্বল, বলে ওই খেজুর গাছের সব খেজুর ধরে পড়ে যাবে। আমি ওই খেজুরওয়ালারে ভালো করে বুঝাই দেবো যে নির্বাচন কী জিনিস। ওই নামাজ কালাম করো ঠিক আছে, তুমি হুজুর মানুষ, তুমি নামাজ কালাম করো ঠিক আছে, কিন্তু এই নির্বাচন খেলতে এসো আমার লগে এই এলাকা আমি এতদিন ধরে নার্সিং করছি। আর রুমিনের যেটা পাওয়ারফুল কি, একদিকে যেমন তার লেখাপড়া, তার ব্যারিস্টার, পাওয়ারফুল মহিলা নেত্রী, তার এলাকাতেও সাংঘাতিক একটা হোল্ড আছে।
তাই বললাম যে হুজুর টুজুরা তোকে যদি আক্রমণ করলে দাদা, এই যারা মাসেলম্যান, যারা ওই ধরনের লোকজন, তাদের অনেকেই তারা কি চায়, তারা পুলিশ এবং উকিল। তো আপা কালো, যখন বেইলের দরকার আপা কালো কোট পরে দাঁড়াইছে না তার জন্য। তো এই জায়গাতে আমি বলছি যে এরকম রুমিনের মতো অনেকে, এইটা একটা বিএনপির সিরিয়াস প্রবলেম ছিল যে স্বতন্ত্র হিসেবে অনেকে দাঁড়িয়ে গেছে। তারপরেও বোধ ডিজিএফ এন্ড এনএফএস, দেখো আমাদের যারা এই তোমার কলকাতার কিছু সাংবাদিক ওখানে সব রাতারাতি এক্সপার্ট হয়তো, হ্যাঁ, কিচ্ছু জানে না, বাংলাদেশ কিছু বোঝে না, বাংলাদেশের আলাদা আলাদা অঞ্চলের আলাদা আলাদা আঞ্চলিক ভাষা কেউ বলতে পারে না, শান্তিপুরি ভাষা দিয়ে তো বাংলাদেশ বোঝা যায় না রে ভাই। তো এরা ওখানে 2-4টে কেন্দ্র গিয়ে 2-4টে জায়গাতে গিয়ে সব এক্সপার্ট হয়ে। আমি বাংলাদেশ বিস্তীর্ণ হবে আমার ঘোড়া, আমি ওখানে থেকেছি, চাকরি করেছি বিবিসি ছাড়ার পরে বিডি নিউজে। তারপরেও আমি আমার নিজের জাজমেন্টের থেকেও বেশি আমি ধরে নিচ্ছি যে এইসব গোয়েন্দা সংস্থা যাদের প্রত্যেকটা জেলাতে অফিস আছে তাদের অ্যাসেসমেন্টের উপর, তারা কিন্তু বোথ এনএসএ অ্যান্ড ডিজিএফআই আমার ওখানে শীর্ষ সভাপতি বলেছে, দাদা ও জামাইটা যতই হাউকাউ করুক, আওয়ামী লীগ বাজারে নাই, হ্যাঁ তাদের সিট বাড়বে, এমনিতে তারা 15-20টা আসনের বেশি পাওয়ার কথা না, কিন্তু এই বাজারে একটু হই হই হয়েছে, একটু ইসলাম একটু হোম হাম এইসব হয়েছে। আর এনসিপিকে তারা টেনে নিয়ে ওরা চেষ্টা করছে যে তরুণ প্রজন্মের যে ভোটাররা তাদের নিজেদের দিকে টানার জন্য, কিন্তু এটার একটা ব্যাকল্যাশ হয়েছে। কেন? জামাতে সাথে এনসিপি যেই ইল্যান্স করলো, এই এনসিপি হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, নাগরিক দল, যেটা ইউনুসের তৈরি করা দল এবং জুলাই অগাস্ট 24-এর আন্দোলনের নেতাদের দ্বারা গঠিত দল। এদের এই আন্দোলনে তরুণীরা সামনের সারিতে ছিল, সেই সব যদি দিনগুলি চিন্তা করো, তাসমিন যারা, উমেমা ফাতেমা, কারণ বাংলাদেশে ভাই, বাংলাদেশ আফগানিস্তান, এখানে মহিলা ভোটার একটা ফ্যাক্টর, মহিলারা 51% ভোটার। এবার আবার ভোটও দিতে পারলো মানুষ, মানে এর আগে দেখেছে মানুষ একটা জিনিস বলছে যে মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু এবার ভোট দিতে পেরেছে। ভোটও দিতে পেরেছে, সবই ঠিক আছে, কিন্তু ভোট দিতে পারার পরেও এখানে যেহেতু আওয়ামী লীগ একটা ভোট বয়কটের দাগ দিয়েছিল, এখানে আমি যা শুনছি অ্যাকচুয়াল ভোটিং 40%, বাড়িয়ে টাড়িয়ে জামাত অনেক জায়গাতে ভোট স্টাফিং করেছে, অনেক কিছু খেলাধুলা তারা করেছে। কেন? ইউনুস সাহেবের সাথে জামাতের একটা বোঝাপড়া ছিল যে জামাত যদি ক্ষমতা আসে ইউনুসকে ওরা রাষ্ট্রপতি করবে, কারণ ওদের একটা গ্লোবাল ইমেজ ম্যানেজার দরকার, যেটা ইউনুস নোবেল লরিয়েট, ইংরেজি বলেন, মিষ্টি কথা বলেন। কিন্তু এই জায়গাতেই আওয়ামী লীগের একটা বড় ভোটের একটা অংশ আছে, সেই ভোটের একটা বড় অংশ বিএনপির দিকে চলে গেছে। কেন? জামাত ইজ আনঅ্যাকসেপ্টেবল। সাধারণ বাংলাদেশি যারা দেশের স্বাধীনতা, যারা বাঙালি আইডেন্টিটিতে বিশ্বাস করে, আমি এটা অনেকে বোঝে না যে বাংলাদেশে তুমি ঢুকে র্যান্ডামলি 10টা লোককে জিজ্ঞেস করতে, এই মেয়ে আপনি কে, ও বলবে মুসলমান, আমি বাঙালি। তো এই বাঙালি আইডেন্টিটির জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে এখানে একটা আওয়ামী লীগের একটা বড় অংশ যারা ভোট দিয়েছে, অনেকে দেয়নি, বয়কট করেছে, কিন্তু যারা দিয়েছে তারা কিন্তু বিএনপির দিকে ভোটটা দিয়েছে। কারণ যে বিএনপি শত হলেও বিএনপির একটা মুক্তিযুদ্ধের ঐতিহ্য ছিল। কেন? বিএনপির ফাউন্ডার একটা আগেও তারা দেশ চালিয়েছে এবং একটা অভিজ্ঞতাও আছে। না শুধু বিএনপির প্রতিষ্ঠাতাকে জেনারেল জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের কমান্ডার, 71-এ একটা অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তো একটা মুক্তিযুদ্ধের ঐতিহ্যের ব্যাপার সেখানে রয়ে গেছে, যেটা পরবর্তী সময় বিএনপি আওয়ামী লীগকে টক্কর দিতে গিয়ে জামাতের সাথে বিভিন্ন জায়গায় অ্যালায়েন্স করেছে কাঠমোল্লা ভোটটা পাওয়ার জন্য। সেই জায়গার থেকে এইবার বিএনপি সরে এসে মুক্তিযুদ্ধ, 71 ইত্যাদি এই জায়গাতে তারা শক্তভাবে দাঁড়িয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগ ইলেকশনে নেই, আওয়ামী লীগের একটা বড় অংশের ভোটার তারা তো জামাতকে ভোট দেবে না, কারণ জামাত ইজ এ পারায়া। জামাত হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। যারা বাঙালি অস্তিত্ববোধে বিশ্বাসী, যারা বাঙালি স্বাধীন দেশে বিশ্বাসী, যারা 71-এ বিশ্বাসী, তারা কেউ জামাতকে ভোট দেবে না। কেন? জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, 71-এ তারা পাকিস্তানের পক্ষে ছিল। তো জামাত ইজ নট টু বি টাস্ট। জামাত হচ্ছে ওই আমরা আনটাচেবল বলি না, যে অস্পৃশ্য। তো ওই একটা ব্যাপার। তো এই জায়গাতে জামাতের ভোট বেড়েছে ন্যাচারালি, আওয়ামী লীগ মাঠে নেই,
হ্যাঁ, এটাও কি একটা চ্যালেঞ্জ হতে পারে? মানে জামাতের ভোট বেড়েছে, প্রধান বিরোধী দল হিসেবে জামাত আছে এখন বাংলাদেশে, তো সেক্ষেত্রে তারেক রহমানের কাছে একটা কি বড় চ্যালেঞ্জ হতে পারে? কারণ বিরোধী যদি শক্তিশালী হয় যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা শাসক দল তাদের কাছেও একটা এফেক্ট পড়ে। না, খুব শক্তিশালী তো না, কারণ বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে এবং জামাত অনেক সিট পেয়ে, কিন্তু সবাই জানে যে জামাত এটা পেয়েছে একটা বিশেষ পরিস্থিতির কারণে। জামাতের জন্য এইটাই ছিল সব থেকে সুবর্ণ সুযোগ, কারণ জামাত দেখবে বাংলাদেশের রাজনীতিতে তখনই শক্তিশালী যখন সরকারের ব্যাকিং পায়। পাকিস্তান আমলে যেটা হতো, বা পরবর্তী সময় মিলিটারি ডিকটেটররা আওয়ামী লীগকে ট্যাকেল করতে গিয়ে জামাতের শরণাপন্ন হয়েছে, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ দুজনেই। তো আজকেও এই ইউনুসের আমলে, ইউনুস এই 18 মাসে ইউনুস জামাতকে ব্যাক করেছে প্রত্যেকটা ব্যাপারে, এবং জামাতের কথায় ইউনুস বড় বড় ইসলামিক টেরোরিস্ট যারা, হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিয়েছে। এই যে আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান জসিমউদ্দিন রহমান, এই মার্ডার কেসের আসামি জেলে ছিল, তাকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে শুধু দেয়নি, জামাই আদর, তার কে আত্মীয় মারা গেছে, তার জন্য নামাজে জানাজায় যাবে, ফিউনারেলে, তার জন্য ইলেকট্রিক হেলিকপ্টার তাকে দেওয়া হয়েছে। কাল অব্দি যে জেলে ছিল আসামি হিসেবে। তো ইউনুস তো জামাতকে আনার জন্য সব রকম খেলাধুলা করেছে, উনি মেটিকুলাস ডিজাইনের লোক, উনি ওইসব করেছে। এই জামাতের সাথে এই করতে গিয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে যে জায়গাটা নিজেদের করতে পারত এনসিপি, যে তরুণ মুখ আন্দোলন করেছে, সরকার ফেলেছে, এরাই জামাতের সাথে অ্যালায়েন্সটা করে। প্রথম কথা হচ্ছে ওদের যারা মহিলা নেত্রী তাসনিম, যারা উমেমা ফাতেমার মতো মেয়েরা যারা আন্দোলনের সামনে সারিতে ছিল, সরে গেছে। যে জামাত তো মহিলাদেরকে মানুষ বলেই মনে করে না। আর তার মধ্যে জামাতের হুজুর মানে প্রধান শফিকুর রহমান বলে দিয়েছে মেয়েদের ঘরে থাকা উচিত, যেসব মেয়েরা। এটাই কি কাল হলো জামাতের? মানে এই যে মহিলারা বাড়িতে থাকবে, মহিলারা শৃঙ্খলার মধ্যে থাকবে, আর বাংলাদেশে তো বহু মহিলা আছেন যারা চাকরি করেন, যারা বাইরে যান, যারা ইন্ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে মহিলা ভোটটা বেশি ক্যারি করলো বিএনপির কাছে। ডেফিনেটলি এখানে মহিলা ভোটটা দুটো কারণে বিএনপির দিকে এসছে। একটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছে, কারণ খালেদা জিয়ার আমলে, খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী দুবার, আমি নিজে এটা দেখেছি ওই কভার করতে গিয়ে, যে খালেদা জিয়া বিএনপির নেত্রী, ওনার সাথে জামাত তখন অ্যালায়েন্স পার্টনার, কিন্তু জামাত জুনিয়র পার্টনার। তো জামাতের এই বড় বড় দাড়িওয়ালা হুজুররা ওখানে বসে আছে, আর উনি, খালেদা জিয়া নেভার কম্প্রোমাইজড অন আর লিপস্টিক অ্যান্ড আর শিফন। হ্যাঁ, সুন্দরী মহিলা এবং ভালোভাবে সেজে গুজে উনি উপস্থিত। সেখানে ওদের কোনো বলার কোনো ক্ষমতা ছিল না। খালেদা জিয়া শেষ দিন অবধি এই জিনিসটা মেনটেন করেছে, যে আমার নারীত্ব, আমার যেটা অনেক বাঙালি মহিলারাই ওখানে, এই দীপুমণি আমার ছোটো বোন আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, বলছে আমি টিপ পড়েছি, টিপ নিয়ে এরা হইচই করছেন। আমি ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু আমি বাঙালি এবং আমি একজন নারী, টিপ পড়া আমার জন্মগত অধিকার, এই অধিকারে যে হাত দেবে তার হাত ভেঙে গুঁড়িয়ে দেবো। আজকে সে জেলে আছে। যাই হোক, তো বাংলাদেশ তো ভাই আফগানিস্তান, এটা তো বাঙালি মহিলা। এখানে একটা বাঙালি সমাজে একটা নারী ক্ষমতায়নের ঐতিহ্য আছে, যেটা প্রথম বাংলার নবজাগরণের রামমোহন বিদ্যাসাগর দিয়ে শুরু হয়েছে, বেগম রোকেয়া দিয়ে, এটা অনেকটা এগিয়ে গেছে। এটা বাঙালি হিন্দু সমাজে যেরকম হয়েছে, মুসলমান সমাজেও হয়েছে। এবং বাংলাদেশে যারা পাওয়ারফুল ওরেটার, দুটো দলেই তুমি যদি দেখো, আওয়ামী লীগের শ্রেষ্ঠ বক্তাকে আমার ছোটো বোন তারান আলিম, আমার বোন, এরা তো বোন না বোন, বিএনপির রুমিন ফারানা, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল স্পিকার্স। তো বাঙালি সমাজে এরকম মানে ক্ষমতা বান মহিলা যারা একটা নিজের পার্সোনালিটি আছে, আছে, এইখানে বললে তুমি ঘরে বসে থাকো। যেসব মহিলারা চাকরি করে তারা নষ্ট মহিলাকে ফাজলামি পেয়েছে নাকি, এটা আফগানিস্তান। তো এইখানেই জামাত একটা ভুল করেছে, যে ইসলাম টিসলাম বেশি করতে। দেখো, এইসব ইসলাম টিসলাম করলে তো বাংলাদেশ পাকিস্তানের মধ্যেই থাকতো। যদি এই হিন্দুত্ব হতো তো আমাদের সাথে নেপালের ঝামেলা হতো না। সব থেকে বড় হতো যে ধর্ম দিয়ে যে আধুনিক রাষ্ট্র চলে না, তাহলে ইউরোপে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে কেন? তো সবাই তো খ্রিস্টান, ব্রিটিশরাও খ্রিস্টান, ফ্রান্সও খ্রিস্টান, জার্মানও খ্রিস্টান, রাশিয়ানরাও খ্রিস্টান। ওয়াই দে ফর 2 ওয়ার্ল্ড ওয়ার্স? তো রিলিজিয়ান ইজ অ্যান ইনসাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ মডার্ন নেশন স্টেট। এই জায়গাটা এরা বোঝে না, এরা ওই মধ্যযুগে বসে আছে। তো এই কথা বলাতে তো হবে। আর তারেক রহমান সেখানে খুব, একটা তো তার মার ব্যাপার ছিল, যে খালেদা জিয়া কোনোদিন তার নারীত্ব, তার বাঙালিয়ানা, তার শাড়ি পরা, তার জন্যই ত্যাগ করেননি, কম্প্রোমাইজ করেননি। 2 নম্বর হচ্ছে তারেক, তার ওয়াইফ, সে একজন কার্ডিওলজিস্ট,
ফর্মার নেভেল চিফের মেয়ে জুবায়দা, অত্যন্ত শিক্ষিত মহিলা, আর তার মেয়ে জায়মা রহমান যে ব্যারিস্টার, অত্যন্ত আধুনিক। এদের নিয়ে তারেক মাঠে নামলো এবং জুবায়দা অতটা সামনে না আসলো, জায়মা তো মোটামুটি ধরেই মানে তারেক ওকেই নিজের উত্তরসূরি হিসাবে প্রজেক্ট করেছে। এবং আমার তো ধারণা তারেক যে সিটগুলো জিতেছে তার মধ্যে একটা সিট তারেক ছেড়ে দেবে, বগুড়ার সিটটা সম্ভবত, যেটা ওদের ট্র্যাডিশনাল সিট, এবং জায়মাকে দাঁড় করিয়ে জায়মাকে এনে মন্ত্রী টন্ত্রী করতে পারে, কারণ জায়মা ইজ এ ভেরি আর্টিকুলেটিভ। তো জায়মা সেখানে দাঁড়িয়ে তার দাদির মৃত্যু হয়েছে, শোক পালন করছে, তাকে আলাপ করাচ্ছে, বিভিন্ন ফরেন ডিপ্লোম্যাট থেকে শুরু করে আমাদের যে ফরেন মিনিস্টার জয়শঙ্কর সেখানে গেল, তারেকের পাশে দেখো কে দাঁড়িয়েছে, জায়মা দাঁড়িয়ে আছে, খুব কেয়ারফুলি এই জিনিসটা প্রজেক্ট করেছে। এবং এটা করাতে বাংলাদেশের মানুষের মনটা পেয়ে গেছে পুরো, মানুষের থেকেও মানে সত্যি মহিলা তো মহিলারা, শোনো এখানে আমি মহিলাদের ক্ষমতায়ন বাংলাদেশে কোন জায়গায় গেছে জানো? এরা তো ধরো এলিট, জায়মা রহমান বলো, এই যাদের কথা আমি বললাম, রুমিন, তারানা হালিম, তো এলিট। হ্যাঁ, তারানা হালিম একসময় বড় অভিনেত্রী, বড় লয়ার, রুমিন খুব বড় লয়ার, ব্যারিস্টার মানুষ। কিন্তু আমি এরকমও দেখেছি, আমার ছোটো বোন আছে, হ্যাঁ, ও ইয়ে ছিল, গার্মেন্ট ওয়ার্কার, মজদুর ইউনিয়ন, জিন্স টিন্স পরে গ্রামে ঢুকেছে, হুজুররা ফতোয়া দিয়েছে, হুজুর মানে ওই স্থানীয় ইমাম সাহেব, যে অশালীন পোশাক ও সে, এবং তার ভাষাতেই আমি বলছি, দাদা, আমি বললাম তুই কী করলি, তোরে যে এরকম ফতোয়াটা তো দিছে? বলে আমি কলারটা তুলছি, হাতটা গোটাইছি, গোটাই গিয়ে মসজিদে বলছে এই মিয়া এদিকে আসেন। তো কোনো হুজুর টুজুর বলে যাদের, তাকে যে মিয়া বলে, বলে এটা তো একটু হ্যাঁ অশালীন মেয়ে, তুমি এই করছো না, না তুমি, তো সে যাই হোক, হ্যাঁ ও হ্যাঁ। তো এখানে তখন এই লাকি সেই হুজুরকে বলছে, শোনেন মিয়া, আপনাদের মতো তো বসে বসে ওই জাকাতের পয়সায়, মানে যারা পুণ্যার্থীরা ওই পয়সা দিয়ে যায় মসজিদের ফান্ড, জাকাতের পয়সা তো খাই না, আমি মজদুর মানুষ, কাজ করে খাই যায়। তা আমি তো গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করি, ওইখানে যদি আমি ডোলা পোশাক পরি, মেশিনটা আমারে টান দিয়ে লয়ে যাইব। তা আমার এই জন্য এই পোশাক পরে কাজ করতে, এইটা পরে চলাফেরা করতে, তা আমার পোশাক নিয়ে বিশ্লেষণ করে মাথা নষ্ট না করে, তখন তাকে যখন ধমক দিয়েছে হুজুর, বলছে এই অঞ্চলে, আপনার এই মসজিদের আশেপাশের এই অঞ্চলে 5টা গার্মেন্টের কারখানা আছে, 1,500 মহিলা শ্রমিক আছে, একটা ফোন করুন মিয়া, আপনার মসজিদ বের দিয়ে ফেলবে, বের দিয়ে মানে ঘিরে ফেলবে, আপনার আগামতা বন্ধ করে, তোমার এই টয়লেট যাওয়া পর্যন্ত বন্ধ। এবং আমি বললাম তারপরে বলে আর কি, হুজুর শালা বোঝে না ডান্ডা কোথায় পড়তে পারে, ইয়ে হয়ে গেছে। তো বাংলাদেশে তো মহিলাদের ক্ষমতায়ন শুধুমাত্র উচ্চ স্তরের কথা আমি বলছি না, আমি গুলশান ক্লাব, বনানী ক্লাব, হ্যাঁ, ঢাকা ক্লাবের কথা বলছি না, হ্যাঁ, আমি ওইসব স্লিভলেস ব্লাউজ পরে মহিলারা এলিট ওদের কথা বলছি, একদম গার্মেন্টে কাজ করা মহিলা, তাদের মধ্যে এই জিনিসটা এসেছে, আমিও তো রোজগার করি, তো ওই মিয়া বসে ওই সই করলে রান্না বন্ধ করে দেবো মিয়া, ফাইজলামি করতেছ। তো এই জায়গাতে যেখানে গেছে সেখানে এই দাড়িওয়ালা হুজুর, আচ্ছা ওনার বউ তো নিজে চাকরি করে, আমি যতটুকু জানি শফিক সাহেবের বউ, এই যে জামাতের আমি, তো তোমার বউ চাকরি করো, তোমার বাড়িতে 2টা মেয়ে আছে, তুমি ফাইজলামি করো যে মহিলারা যারা চাকরি করে তারা নষ্ট প্রকৃতির হওয়ার সম্ভব, আজে বাজে কথা, এগুলি মধ্যযুগে বসে। আর যেখানে সারা পৃথিবীতে, ইভেন সৌদি আরব, মক্কা মদিনার দেশে, যেখানে আজকে নারীর ক্ষমতায়ন হচ্ছে, মোহাম্মদ বিন সালমান রাজপুরুষ, উনি মহিলাদের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, সেইখানে তুমি এখন এখানে বসে তুমি কি আরবদের থেকে বেশি ইসলাম করতেছো এখানে? তো এগুলি করলে হবে না, এটা বাঙালি সোসাইটি ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ বেঙ্গলি কান্ট্রি। এই জিনিসটাই এই ভোট দিয়ে প্রমাণ হলো যে এখানে এরা চেষ্টা করছিল বাংলাদেশটাকে ইউনূস সাহেব এবং জামাত মিলে একটা বাঙালি পাকিস্তান বানা। এবার ইউনূসের প্রসঙ্গে এলে পরে, এবার ইউনূসের কি হবে? মানে তার তো স্বপ্ন ছিল রাষ্ট্রপতি হওয়ার, তিনি কি এবার রাষ্ট্রপতি হতে পারবেন, না তাকে ফিরে যেতে হবে বাংলাদেশ থেকে? ইউনূস সাহেব সবসময় তো ব্যাকডোর দিয়ে কাজ করেন, একটা টোটাল 5 স্টার জালি লোক, ডক্টর ইউনূস। কোথাকার ডক্টরেট ভাই? মিডল টেনেসি। হ্যাভ ইউ হার্ড অফ দিস ইউনিভার্সিটি? আমরা তো বেশি না অক্সফোর্ড গেছি রে ভাই। তো মিডল টেনেসি ইউনিভার্সিটি আমেরিকান র্যাঙ্কিংয়ে এই 487, উনি ওখানকার ডক্টরেট, উনি প্রফেসর ইউনূস। উনি কিন্তু কোনোদিন ফুল প্রফেসর হয়নি, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রিডার ছিলেন,
এটা আমাকে কে বলেছে? গোলাম সারওয়ার খান, যিনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, তারপরে দীর্ঘদিন সিডনিতে সোশ্যোলজির প্রফেসর। বলে আরে এই মাইক্রো ক্রেডিটের প্রজেক্ট তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ছিল, এটা ইউনুস নিজের নামে করে উনি তো ওর যেটা ইউনুস যে ব্যাপারে সফল, উনি ব্যবসায়ী লোক, গ্রামীণ কোম্পানি আগে হয়েছেন, আর উনি দালালিটা ভালো বোঝেন, আমেরিকানদের তেল দিয়ে ক্লিন্টন এই জায়গাতে। ইউনুসের এখন যেটা হবে, আমার মনে হয় না বিএনপি ওকে রাষ্ট্রপতি করবে। জামাত হলে ওকে রাষ্ট্রপতি করতো। কেন জানো? জামাতের একটা দরকার ছিল এরকম একটা লোক, কারণ সবাই ভাবে এটা মোল্লাদের দল, কাঠমোল্লাদের দল, যেটা বাংলাদেশে বলে কাঠমোল্লাদের দল, হুজুরদের দল। সেইখানে একটা নোবেল লরিয়ার সামনে অমুক তমুক পশ্চিমী দুনিয়ার এই সাহেবরা তো ছাগল, বেসিক্যালি ওরা এইগুলিতে খুব ও হি ইজ এ নোবেল লরিয়ার, হোয়াটস ওভার, হি ইজ বেসিক্যালি ওয়ার্কিং ফর দ্য ফান্ডামেন্টালিস্ট। এগুলি সাহেবরা অত ডায়নামিক্সে যায় না, তো ওরা ওপরের ব্যাপারটা দেখে, বাহ্যিক ব্যাপারটা দেখে। আমার মনে হয় না বিএনপি, যেহেতু বিএনপি নিজে একটা বড় দল, ওদের প্রচুর লোক আছে, আমার তো নিজের ধারণা মঈন খানের মতো কোনো লোকজন, অত্যন্ত শিক্ষিত লোক, তাদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করে। তো ইউনুসের তো কোনো সমস্যা নেই, প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করেছে, ওর বিরুদ্ধে ইতিপূর্বে অ্যালিগেশন হচ্ছে। ওনার রাষ্ট্রপতি আর মেইন ইন্টারেস্ট কেন ছিল জানো? ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। রাষ্ট্রপতি হলে আর কোনোদিন কোনো মামলা হবে না, কারণ ইউনুসের একটা ভয় সবসময় আছে, ও তো 2 নম্বরই না। আমার বাপ তো কুমিল্লার লোককে বলতো যে 24 নম্বরই কারবার করছে, নানা রকম, মানে অনেক ইলিগাল ব্যাপার। তো এর জন্য উনি একটা রাষ্ট্রপতি হলে ওনার বিরুদ্ধে আর কোনোদিন মামলা টামলা হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এবার মনে হচ্ছে না উনি রাষ্ট্রপতি হবেন, ওনাকে ক্ষমতা ছাড়তে হবে। তবে হ্যাঁ, উনি ফ্রান্সে ওনার তো এস্টাবলিশমেন্ট আছে, উনি ভেঙে যাবেন। হ্যাঁ, আমেরিকা, ফ্রান্স সব দেশেই ওনার চলাফেরা আছে, পশ্চিমী দুনিয়ার উনি কাছের লোক। দেখো, ইউনুস যদি এত বড় ইকোনমিস্ট হয়, উনি নোবেল প্রাইজটা তো ইকোনমিক্সে পেত, যেটা অমর্ত্য সেন পেয়েছে, বা ইভেন আমাদের অভিষেক বিনায়ক ব্যানার্জি। পিস, হি গট নোবেল প্রাইজ ফর পিস। তুমি আমাকে বোঝাও যে পৃথিবীর কোন গোলযোগপূর্ণ এলাকায় উনি শান্তি স্থাপনে কী ধরনের ভূমিকা এটা তো প্রমাণই হয়ে গেল। বাংলাদেশে উনি অন্তর্বর্তী সরকার হয়ে শাসন, মানে দায়িত্বভার গ্রহণ করার পরে দেখা গেল যে কোনো শান্তি তো বজায় থাকলোই না সেখানে। না, সব থেকে বড় কথা হচ্ছে পৃথিবীর কোনো জায়গাতেই শান্তি স্থাপনে কোনো ভূমিকা রাখেন। তো হি গট নোবেল পিস প্রাইজ ফর নাথিং, বেসিক্যালি বিকজ ওটা আমেরিকানদের জন্য। আমেরিকানদের একটা দালালকে প্রজেক্ট করতে হবে, দালাল। তো ইউনুস এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। উনি 2007-8 সালেও খুব চেষ্টা করেছিলেন যে একটা তখন তো একটা দল করার চেষ্টা করেছিলেন, যেটা এবার এনসিপি করল। তখন উনি সাকসেসফুল হয়নি। বাঙালির একটা ব্যাপার কি জানো, যেমন এখানে দেখো, একসময় সিপিএম কংগ্রেস, এখন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল বিজেপি। হ্যাঁ, এই জায়গাতে সে উত্তম কুমারের মতো লোকও, আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মুখে ওই মহালয়ে শুনে অভ্যস্ত। উত্তম কুমার একবার করে, উত্তম কুমার যাকে এইভাবে বাঙালি গুরু বলে মানত, যে না তুমি গুরু, এটা তোমার, তুমি মহালয় যেটা করার সে কর। তো বাঙালি এই ব্যাপারে খুব পার্টিকুলার, যে এর রাজনীতি করার কথা, এর রাজনীতি, তুমি রাজনীতির লোকই না, তুমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ইউনুস উইল বি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ভারতের সঙ্গে বা বাংলাদেশের সম্পর্ক কেমন হবে? তার কারণ বেশ কিছুটা হলো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল। তারেক রহমান কি সেই ড্যামেজগুলো কন্ট্রোল করবে? মানে ভারতের সঙ্গে সম্পর্ক কি আবার আগের অবস্থায় ফিরে যাবে? আগের অবস্থায় ফিরে যাবে এটা এক্ষুনি বলাটা ঠিক হবে না, এটি টু আর্লি। তবে তারেক রহমান 17 বছর ক্ষমতার বাইরে থেকে অনেক ম্যাচিওর হয়েছে, উনি অনেক কিছু দেখেছেন, তো ঘাত প্রত্যাঘাতের মধ্যে দিয়ে তারেক রহমান এটা বোঝেন যে ভারতের সাথে সম্পর্ক ঠিক না রাখলে তার অনেক অসুবিধা হবে। ইউনুস যেটা ইচ্ছা করে করছিলেন, ইউনুসও কিন্তু প্রথম মোদিজিকে মিট করে একটা ভারত যাতে তাকে ব্যাকিং দেয়, অবৈধভাবে সরকার টিকিয়ে। কেন ইউনুসের ধান্দাটা কী ছিল? ইউনুস প্রথম থেকে এই দেখবে, তার চামচেরা এটা বলা শুরু করেছিল যে ওনাকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, উনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেবে, এসব আজে বাজে কথা। মানে উনি ইলেকশন না করে ক্ষমতায় থাকার ধান্দায় ছিল। তারপরে খানিকটা সেনাবাহিনীর চাপে, খানিকটা দেশের অন্য রাজনৈতিক দলের চাপে উনি নির্বাচন দিতে বাধ্য হলেন। খুব অনিচ্ছা সত্ত্বেও উনি নির্বাচন দিলেন। এখন এখানে ইউনুস ইচ্ছা করেই ভারতের সাথে সম্পর্ক করতে গিয়ে, ভারত তাকে খুব একটা পাত্তা দেয়নি, সে পাকিস্তানের একেবারে কোলে ঝরে পড়লো পাকিস্তানে। তারেক রহমান আমার ধারণা ভারতের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে। ভারতও আগ বাড়িয়ে অনেকটাই সেই ইঙ্গিত দিয়েছে, মোদিজি নিজে ওর সাথে কথা বলেছে, তারেকের সাথে মেসেজ দিয়েছে, ওর মার চিকিৎসার জন্য বলেছিল ভারতে এনে চিকিৎসা করতে হবে ইত্যাদি। আমার মনে হয় তারেক রহমান, শোনো এখানে একটা কথা বলি,
বাংলাদেশের সাধারণ মানুষ এটা জানে যে ভারতের সাথে সম্পর্ক না থাকলে অসুবিধা আছে। হ্যাঁ, আরে ভাই, আমার এক রিক্সাওয়ালা ছিল, তাই রিক্সাওয়ালার রিক্সা করে আমি যখন বাংলাদেশে কাজ করি, আমি যেখানে থাকতাম সেখান থেকে অফিস যেতাম। শাহজাহান তাকে কিছুদিন আগে রাখেননি এইসব গণভোট ফনভোট, ছাতার মাথা অত লম্বা, এক পাতা, ওই যে রেফারেন্ডাম, এগুলি আমরা বুঝি না। আমরা বুঝি যে রমজান আসতেছে, এই সময় পেঁয়াজের দাম ঠিক থাকবে কিনা, ভারত থেকে পেঁয়াজ আসবে কিনা, ভারত থেকে চাউল আসবে কিনা, জিনিসপত্রের দাম কম থাকবে, তখনই থাকবে যখন ভারত থেকে। এইটা বাংলাদেশের লোকজন, প্র্যাকটিক্যাল লোক তো এরা বোঝে। তারপরে কি চিকিৎসা করাতে কোথায় যাবে? বাংলাদেশের যদি চিকিৎসা না হয়, চিকিৎসা করাতে কে চীনে যায়, কে থাইল্যান্ডে যায়? পয়সা আছে, সে তো যেতে পারে। সাধারণ বাংলাদেশের মানুষ মেডিকেল ভিসা যে ইন্ডিয়া চেপে দিয়েছে, পাগল হয়ে যাচ্ছে। আমি নিজে গত 15 দিন অন্তত 4টে ভিসা অতি কষ্টে করিয়েছি, খুব শরীর টরীর খারাপ। হ্যাঁ, সেদিন ওই লক্ষ্মীপুরের ছাত্রলীগের ছেলে, ওর বউ নুসরতের ভিসা করিয়েছি, অনেক বলে টলে। বাংলাদেশের লোক ডেসপারেট, বাংলাদেশের লোক ডেসপারেট যে ইন্ডিয়ার ভিসাটা একটু ঠিক মতো হলে গিয়ে চিকিৎসা করে। তখন বাংলাদেশে যে কোনো কারণেই হোক চিকিৎসার একটা সমস্যা আছে। হ্যাঁ, তো এরা সব এখানে এসে চিকিৎসা করাতে, তো ভারতের উপর প্রত্যেকটা ব্যাপারে নির্ভরশীল। তার জন্য দেখো, ওই যে ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন একটা হলো, এই সব কিছু লোকজন, হ্যাঁ, এইসব কাঠমোল্লারা, কিছু কিছু এদের সমর্থক, কিছু ব্লগার এরা খুব হই হই করেছিল। কাজ হয়েছে? হয়নি। কেন হয়নি? দে ডিপেন্ড অন ইন্ডিয়া ফর এভরিথিং। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বাংলাদেশে অনেক বোন আছে, হ্যাঁ, নিজের বোন না, কিন্তু বোনের থেকে কিছু কম না, সব এইখানে। আমি বললাম যে ওই তোদের এখানে তো শাড়ি টাড়ি ভালো করে, দাদা সব ঠিক আছে, কিন্তু আমাদের এখানে চয়েস কী কও? ওই রাজশাহী সিল্ক, ওই জামদানি। ইন্ডিয়াতে আইসে দক্ষিণাবনে যদি ঢুকি, 20টা আলাদা আলাদা স্টেটের এম্পোরিয়াম, তো 20 রকমের শাড়ি পাই, দামও কম, চয়েস অনেক বেশি। তা আমি এই জন্য এখানে, তা আমার এক ছোটো বোন আছে শাহনাজ পারভিন ডলি, ও যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি ছিল। ওর হাজব্যান্ড খুব বড় শিল্পপতি। কই ঈদের আগে তো তোমার ভাইজান রে অনেক গিফট টিফট দিতে হয়, বুঝতেই পারো। তা আমি এখানে, ও আসার সময় প্লেনে করে আসতাম, যাওয়ার সময় যেহেতু 30-35টা 40টা শাড়ি কিনেছে, প্লেনে এত নিয়ে টিয়ে গেলে ওয়েট টোয়েটের ব্যাপার, তখনও বাই রোড যাবে, দাদা তুমি একটু বিএসএফরে কয়ে দাও না আমার বর্ডারটা পার করে। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ। তো এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিসের জন্যই ওরা ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, এবং সেই জায়গায় সাধারণ বাংলাদেশের লোক, তুমি একটা মজার জিনিস দেখো, যারা সব থেকে বেশি ইন্ডিয়াকে গালিগালাজ করতো, এই এনসিপির লিডাররা। জামাত নিজে কিন্তু বেশি হইচই করে না, শুধু ওদের তাহের সাহেব একটু হইচই করেছিল যে 50 লক্ষ লোক জিহাদের জন্য প্রস্তুত, তারপরে ঠান্ডা। কিন্তু এনসিপির যারা সব থেকে সার্জিস্টারজিস্টরা চিৎকার করছে, সবাই ইলেকশনে গেছে। কারণ শুধুমাত্র ভারত বিরোধিতাকে পুঁজি করে ওরা নির্বাচন করতে গেছে, হেরে গেছে। এবং সব থেকে বড় কথা যে বাংলাদেশের লোক কিন্তু বুঝে গেছিলো সব বিপ্লব টিপ্লব কিছু না, একটা সরকার পট পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু এমন কিছু একটা হাতি। এর জন্য দেখবে এই যে এনসিপি নতুন দল জামাতের সাথে অ্যালায়েন্স করে 30টা সিট কন্টেস্ট করে 6টা মাত্র জিতেছে, এবং সেখানে ওদের বড় অনেক নেতাই হেরে গেছে। কেন? লোকে এদের আর বিশ্বাস করে না। কেন? এদের কিছু কিছু নেতা, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ভেরি পাওয়ারফুল লিডার এনসিপি, হ্যাঁ, তো তার নাকি হোটেলের বিল 1,30,00,000। তা আমি সেদিন একজনের জিজ্ঞেস করলাম যে ও কী করছে, হ্যাঁ, ওর এত হোটেলের বিল কেমনে আসছে? ও কি চাঁদ সূর্য আইনের লাঞ্চ ডিনার করছে হারামজাদা? তো বলে আরে দাদা বোঝো না, এইসব বদমাইশ পোলাবান শুধু তো আর খাওয়া দাওয়া করে না, আমরা হোটেলে গিয়ে করি খাওয়া দাওয়া করি, সব অন্য কাজ কারবার আসে, সব হোটেলের রুম টুম বুক করে বুঝোই তো। এরা সব তো ইলেকশনে হেরে ভূত হয়ে গেছে। তো এখানে একটা জিনিস হয়েছে, দিস ওয়াজ এ রিয়ালিটি চেক, এবং এটা প্রমাণ হয়েছে বাংলাদেশ থাকবে, বাংলাদেশ বাঙালি পাকিস্তান হবে না, যে চক্রান্তটা ইউনুস, জামাত, এনসিপি এরা মিলে করছিল, সেটাতে একটা শিলমোহর পড়ে গেল। হ্যাঁ, কারণ এইবার বিএনপি যেটা একসময় জামাতের সাথে যখন ওদের পার্টনারশিপ ছিল, অ্যালায়েন্স ছিল, ওরা ওদের খুশি রাখার জন্য অত বেশি মুক্তিযুদ্ধে 71 দিয়ে বলতো না, যেটা ওদের অরিজিনাল রুট। কারণ বিএনপি জিয়াউর রহমান বাদ দিলে কি, আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বাদ দিলে কি,
ওর তো একমাত্র ক্লেম টু ফেম যেটাকে বলতে পারো যে উনি স্বাধীনতার ঘোষক। কেন 26শে মার্চ 1971 সালে বঙ্গবন্ধু তো জেলে চলে গেছেন, তখন জিয়া সাহেব বিদ্রোহ হচ্ছে, বাঙালি সৈনিকরা বিদ্রোহ করছে, তখন উনি মেজর জিয়াউর রহমান উনি ওই চট্টগ্রামে ওই রেডিও স্টেশন থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, আই জিয়াউর রহমান ডিক্লেয়ার বাংলাদেশ ফ্রম নাও দেন তো যে উনি স্বাধীনতার ঘোষক, এটা একটা বিরাট ব্যাপার ছিল। তো এর ফলে এখন এইবার যদি লক্ষ্য করে থাকো যে তারেক রহমান ইলেকশনের সময় মুক্তিযুদ্ধ 71 এগুলি কম্প্রোমাইজ করা যাবে না, এবং ওরা কিন্তু এই যে জুলাই সনদের সেই সব অংশ যাতে এই 71কে হাওয়া করে দেওয়ার একটা চক্রান্ত, এগুলি কিন্তু বিরোধিতা করেছে। এবং কিছুক্ষণ আগে আমার নজরুল ইসলাম খানের সাথে কথা হচ্ছিল যে তারেক রহমানের খুব অত্যন্ত সামনের সারির নেতা, অর্গানাইজিং কমিটি থেকে। তো নজরুল ভাই আমাকে বললেন যে না, আমরা যেগুলি অবজেকশন দিয়েছিলাম জুলাই সনদের এগুলি তো আমরা মানব না, এবং এখানে যদি বলা হয় যে ইয়েস ভোট হচ্ছে থেকে জুলাই সনদ পুরোপুরি রূপান্তর করতে হবে, আমরা সেগুলি মানব না, কিছুতেই মানব না। এবং এটা সুবিধা হয়েছে কি যে বিএনপি এত 2/3 মেজরিটি পাওয়াতে জামাত বা অন্য কেউ বিরাট চাপ সৃষ্টি করে একটা গণ্ডগোল, একটা চাপ জামাত কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা বলছে 150 সিটে ইলেকশন নিয়ে গোলমাল, আরে গোলমাল তো ওরা করছিল, ইউনূস ওদের পেছনে ছিল, রিগিং তো ওরা চেষ্টা করছিল, অনেক জায়গাতে ছাপ্পা ভোট তো জামাতের লোক দিয়েছে। এখন ওরা চিৎকার করছে যে না, বিএনপি এসব করেছে, 150 সিটে আমরা পুনর্নির্বাচন চাইবো, নাহলে আমরা মাঠে নামবো, এবং এনসিপি জামাত এই সুরে কথা বলছে। এগুলি করে একটা মাঠে নেমে আন্দোলনের জায়গা করছে। সেভেন সিস্টার্স বা চিকেন নেক্স নিয়ে সব কথা হচ্ছিল, সেগুলো নিয়ে এখন কি হবে? মানে সেগুলো নিয়ে আবার কি সুর চড়বে? অষ্টরম্ভা এগুলি দিয়ে কিছুই হবে না। বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনী বা মায়ানমারের গেরিলা দল আরাকান আর্মির সামনে গিয়ে দাঁড়াতে ভয় পায়, ইন্ডিয়ান আর্মির সামনে দাঁড়াবে। আরে ইন্ডিয়ান আর্মি আর তুমি যাই বলো, ইন্ডিয়ান আর্মি ইজ এ প্রপার প্রফেশনাল আর্মি ভাই। যেই যুদ্ধ আমরা হেরে গেছি 62 সালে, সেই যুদ্ধেও এই ব্যাটেল অফ রেজাংলা 120টা ইন্ডিয়ান সোলজার 3000 চাইনিজ সোলজার এগেনস্টে দাঁড়িয়ে 7 দিন যুদ্ধ করছে। ইন্ডিয়ান আর্মি ইজ এ ডিফারেন্ট থিং, এটা আমেরিকান আর্মিও না। এখানে একটা অন্য যুদ্ধের একটা ব্যাপার আছে, শেষ লাস্ট ম্যান লাস্ট রাউন্ড। তো এর এগেনস্টে বাংলাদেশের আর্মি আর এই ওয়াকার সাহেব, ও তো শাশুড়ি মা ওকে রান্না টান্না করে পাঠানো, দুপুরবেলা খেয়ে টেয়ে কই মাছ টই মাছ খেয়ে 2 ঘন্টা ঘুমান। এই আর্মি ওদের চেহারা দেখে বোঝো না এই আর্মি যুদ্ধ করে। বাংলাদেশ আর্মি ইজ নট এ ফ্যাক্টর। যেটা বাংলাদেশকে নিয়ে চিন্তার কারণ ছিল, যেটা গোলমালে সরকার জামার টামার টাইপ ওখানে আসলে পাকিস্তানের যে টেরোরিস্ট এলিমেন্টসরা তারা বাংলাদেশে এসে তারা বাংলাদেশ দিয়ে ঢুকে এই পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতে একটা গোলযোগ পাকানোর চেষ্টা হতো। ধরো যেভাবে পেহেলগাম অ্যাটাক হয়েছে, ওরকম একটা ট্যুরিস্ট সাইট আমাদের এই অঞ্চলে দার্জিলিংয়ে যদি ওরকম একটা বোম টোম ফাটিয়ে হামলা করে দিল, ওখানে যেমন ধরো পাঠানকোটে এয়ারবেসে অ্যাটাক হয়েছে, এইখানে হাসিমারা বাগডোগরাতে অ্যাটাক করা, এই সম্ভাবনাটা খুব প্রবল একটা সম্ভাবনা ছিল। বিশেষ করে একটা ভারত বিরোধী সরকার যদি ওখানে বসতো, যেটা আউটরাইটলি অ্যান্টি ইন্ডিয়া। এখানে তারেক রহমান একেবারে খুব প্রো ইন্ডিয়া আমি মনে করি না। হ্যাঁ, ন্যাচারালি হাসিনার সাথে আমাদের যা সম্পর্ক ছিল আওয়ামী লীগ থাকতে, সেই ব্যাপারটা নেই। কিন্তু তারেক রহমান এটা নিশ্চয়ই বোঝে যে ভারতের গুরুত্ব এবং ভারতের সাথে তাকে হিসাব করে চলতে, এবং সেই মেসেজ কিন্তু ওরাও দিচ্ছে। আমার কিছুক্ষণ আগেই নজরুল ইসলাম খান টানদের সাথে কথা হয়েছে, বলছে না দাদা আমরা সব বুঝি ইন্ডিয়ার ব্যাপার, স্বাভাবিক সম্পর্ক আমরা স্থাপন করব। বাংলাদেশের সংখ্যালঘুরা কিছুটা হলেও কি স্বস্তি মিলল তাদের? তার কারণ তারাও একটা ভয় পাচ্ছিল যে জামাত যদি চলে আসে তাহলে সংখ্যালঘুদের অস্তিত্বটা কী হবে। তারা একটা অস্বস্তির মধ্যে, একটা ভয়ের মধ্যে পড়েছিল, এবং পাশাপাশি এই যে বিএনপি আসার ফলে তারা কি স্বস্তি পেল ফিরে, যে না এমন একটা দল এলো যেখানে সংখ্যালঘুদের উপরে কোনো রকম অত্যাচার বা কোনো রকম ভয়ের কিছু কারণ নেই? এটা আমি ঠিক সেভাবে দেখছি না। আমি মনে করছি যে জামাত যেহেতু নির্বাচনে জিতে আসতে পারে নেই, তারা বিরোধীতে আছে, এবং বিরোধী হলেও তারা এমন কোনো অবস্থায় নেই যে বিএনপিকে ডিকটেট করতে হবে। তারা কিন্তু এই ধরনের ল অ্যান্ড অর্ডার প্রবলেম ইচ্ছা করে ক্রিয়েট করার জন্য কিছু কিছু সংখ্যালঘু জায়গায় টার্গেট করবে। এবং এখানে সংখ্যালঘু বলতে শুধু হিন্দু না, তুমি গত 1.5 বছরে যদি লক্ষ্য করে থাকো, হিন্দু মন্দির যেমন আক্রান্ত হচ্ছে, সুফিদের মাজার 70 থেকে 80টা মাজার ডিস্ট্রয় করা হয়েছে, একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন? তো ইসলাম যে এই বাংলায়, অবিভক্ত বাংলায় ইসলামের প্রসারে সুফিদের একটা বিরাট ভূমিকা ছিল। সাম্যের বাণী সামনে রেখে
এবং টলারেন্স, সবার সাথে মিলে ঝুলে থাকা, এটাই তো সুফিদের মানে একটা টলারেন্ট ইসলামের একটা ব্যাপার। সুফিরা এখানে সেই সুফিদের পর্যন্ত এরা টার্গেট করেছে কেন? এরা ওই আরবের ওই সালাফিস্ট ওয়াহাবি ইসলাম এখানে কায়েম করতে চায়। তো সুফিরা আক্রান্ত হয়েছে, বুদ্ধিস্টরা অ্যাটাক হয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হিন্দুরা তো অ্যাটাক হয়েছে। জামাত এখন যেহেতু হেরে গেছে, ওরা ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করার জন্য ইচ্ছা করে কিছু কিছু জায়গাতে গোলনগোল পাকাতে পারে, কারণ ওরা জানে যে হিন্দুদের উপরে আক্রমণ হলে তারেক রহমান সরকারের উপর ভারতের থেকে চাপ আসবে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা গোলমালের জায়গা তৈরি হবে। তো ওই ব্যাপারটা আমি ওইভাবে দেখছি যে এসে গেছেই বলে একেবারে বিএনপি সব হিন্দুদের বা মাইনরিটির জন্য সব হয়ে যাবে তা না। এখানে যেহেতু জামাত ইলেকশনটা হেরেছে, এনসিপি ইলেকশনটা হেরেছে, এরা ইচ্ছা করে কিছু কিছু জায়গাতে মাইনরিটিদের টার্গেট করে আক্রমণ করতে পারে, যাতে করে তারেক রহমান সরকারের সাথে ভারতের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা সম্ভব হয়। এই চ্যালেঞ্জটা কিন্তু রয়েছে। এখন এটা তারেক সাহেব কী করে ট্যাকেল করবেন সেটা ওনার ব্যাপার, এটা বিএনপি কী করে ট্যাকেল করবেন ওনার ব্যাপার। তবে তারেক সাহেবকে একটা জিনিস হাই প্রায়োরিটি দিতে হবে, যেটা এটা তো পরিষ্কার উনি এইভাবে ভোটটা পেয়েছেন, কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ইউনুসের এই নৈরাজ্যের রাজত্বে, যেটাকে মবক্রেসিকে ডেমোক্রেসি। হ্যাঁ, এই যে একটা অবস্থা, যাকে তাকে মব করে যা তা করা যায়, এই জায়গাতে তারেক নিশ্চয়ই এটা বুঝতে পারছে, বা বিএনপির সিনিয়র লিডাররা, যে ল অ্যান্ড অর্ডারটাকে নর্মাল করাটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা সব থেকে বেশি মানুষ চাইছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এবং সেটাই তার সবথেকে বড় চ্যালেঞ্জ। এখানে আরেকটা চ্যালেঞ্জের কথা আমি বলবো, গত 1.5 বছরে কিন্তু ইউনুসের সাহায্য নিয়ে জামাত কিন্তু প্রশাসনে বিভিন্ন জায়গায় নিজেদের লোক সেট করে ফেলেছে। সেটিং, আমাদের এখানে গুজরাটে একটা কথা আছে না, সেটিং হবিয়া, তো ওই কিন্তু সেটিংটা ওরা করে ফেলেছে জামাতপন্থী লোকজন মিলিটারিতেও। হ্যাঁ, মিলিটারি, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এদেরকে কি করে তারেক সাহেব সামলাবেন, এবং এদেরকে কমান্ড দিয়ে কি করে, বা এদেরকে সরিয়ে হোক, যে করেই হোক, মানে অ্যাডমিনিস্ট্রেশনটা নিজের কন্ট্রোলে পুরোপুরি কীভাবে আনবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কী করে ট্যাকেল করবেন, এটা তারেক সাহেবের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে, বিরাট চ্যালেঞ্জ। এটাই প্রধান চ্যালেঞ্জ। এটা আরেকটা হচ্ছে হোল্ডিং দ্য প্রাইস লাইন, এই জিনিসপত্রের দাম, অর্থনীতি। ইউনুস সাহেব তো এত বড় অর্থনীতিবিদ, ইউনুস সাহেব তো মোটামুটি দেশের অর্থনীতিটা সর্বনাশ করে দিয়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ করে দিয়ে গেছে। আমি সেদিন, আমার এক ছোটো বোন আছে জেসমিন বলে, ফাইন্যান্সিয়াল জার্নালিস্ট, গাজীপুরে এখানে খুব বড় গার্মেন্ট ফ্যাক্টরি, বললো দাদা তোমার কী কমো, গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, যেই মেয়েগুলি ওখানে কাল অবধি শ্রমিক হিসাবে চাকরি করতো, আজকে ওরা 6টার পরে ওইখানে দাঁড়ায়, বুঝতেই তো পারো কী করতেছে। দেহ ব্যবসায় বাধ্য হয়ে, বাড়িতে চাল চুলা জ্বলবে না। হ্যাঁ, তো এই জায়গাটার থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে তারেকের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, নাম্বার 1, নাম্বার 2 প্রাইস লাইন কন্ট্রোলিং, জিনিসপত্রের মূল্যস্ফীতি কন্ট্রোল, মানে মূল্য বৃদ্ধি কন্ট্রোল করা, মূল্যস্ফীতিও কন্ট্রোল করা, মানে ইনফ্লেশন, এবং দেশের অর্থনীতিটাকে আবার সঠিক পথে নিয়ে আসা, এটাই তার প্রধান চ্যালেঞ্জ। এগুলি ওই ধর্মের জিগির তুলে, ভারত বিরোধী জিগির তুলে হবে না। এইটা আশা করি তারেক সাহেব বোঝেন, ওনাকে এটা করতে হবে, কেন উনি অনেক মানুষের প্রত্যাশা, 17 বছর পরে উনি ব্যাপকভাবে জিতে ক্ষমতায় এসছেন, লোক কিন্তু ওর কাছে এক্সপেকটেশন চার, বাঙালি জাতিটা ভাই, তুমি যদি 2-4 মাসের মধ্যে কোনো ফলাফল না দেখাতে পারো, যারা আজকে ওনাকে হই হই করে ভোট দিয়েছে তারাই ওনাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালিগালাজ করে, জাতিটা তো বাঙালি। হ্যাঁ, মানে সমর্থন দিতেও দেরি করে না, আবার গালিগালাজ করতেও দেরি করেন, তো এইটা কিন্তু বুঝতে হবে, এবং আশা করি তারেক সাহেব এটা বোঝেন। 17 বছর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা জারি কি এবার উঠে যাবে, মানে শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরে যেতে পারবেন? পরিস্থিতি কি এমন আসবে যে শেখ হাসিনা আবার লড়াইয়ে নামতে পারবেন, বা ভোটের নির্বাচনের লড়াইয়ে শেখ হাসিনাকে আবার দেখতে পাবে বাংলাদেশবাসী? প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার বয়সটা কমছে না, আর শেখ হাসিনার নেতৃত্বে নানা জায়গাতে আমরা নানা রকম ব্যর্থতাও দেখেছি। উনি যদি আগের থেকে সঠিক লোকজন সঠিক জায়গায় বসাতেন, বিশেষ করে আর্মি চিফ টিফ ইত্যাদি, তাহলে এই দিন ওনাকে দেখতে হতো না। তো যাই হোক, আজকের তারিখে প্রথম যেটা ব্যাপার,
তারেক সেই ইঙ্গিতও দিয়েছে, বা আমাদের সাথে ওই ইন্ডিয়ার সাথেও যেটা কথাবার্তা যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি তো আওয়ামী লীগ বাদ দিয়ে হবে না। তো আওয়ামী লীগের ওপর থেকে যাতে নিষেধাজ্ঞাটা তুলে না, আর এই আজে বাজে মামলা টামলা যেগুলি ফলস কেস টেস সব এগুলি করে একটা স্বাভাবিক পরিস্থিতি যাতে সৃষ্টি করা হয়, সেরকম একটা ব্যাপার তারেক সাহেবের ওপর, তারেক সাহেবকে বলা হচ্ছে নানা মহল থেকে। কালকে দেখলাম পঞ্চগড় না কোথায় একটা জায়গাতে বিএনপির লোকজন গিয়ে আওয়ামী লীগের অফিস খুলিয়েছে। তো এটা যদি আগামী দিনের একটা লক্ষণ হয়, তাহলে আমার মনে হয় যে নিজের লেজিটিমেসির জন্য এই তারেক রহমানকে আলটিমেটলি এই দেশে একটা প্রপার, কেন দেখো ইনক্লুসিভ ডেমোক্রেসি ভারতে কংগ্রেস বাদ দিয়ে তো হবে না। কংগ্রেস ইলেকশন হেরে গেছে থেকে আউট নেই, ও ডেমোক্র্যাট বাদ দিয়ে ওই আমেরিকাতে হবে না। তো আওয়ামী লীগ তো আর ওই নেজামত খেলাফত ওইসব ওই দুই হুজুরের দল না। আওয়ামী লীগ একটা বটবৃক্ষ। তো আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলতেই হবে। বাংলাদেশে যদি গণতন্ত্র আছে এরকম একটা কিছু, শেখ হাসিনা এবার বাংলাদেশ ফিরে যেতে পারে। হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না সেখানে অন্য সমস্যা আছে। কেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলাতে উনি দোষী সাব্যস্ত হয়েছেন, ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার মনে হয় না ভারত সরকার ওনাকে ততক্ষণ ফিরে যাওয়ার ব্যাপারে বলবেন যতক্ষণ ওনার এই সমস্যাটা থেকে যায়। কেন ফিরে গেলে যদি ওরা মৃত্যুদণ্ড কার্যকর করে, সেই জন্য শেখ হাসিনা না ফিরলেও আওয়ামী লীগের উপরে ব্যান উঠে গেলে এবং আজে বাজে মামলা যেগুলি হয়েছে এগুলো উঠলে অনেক লোকজনই ফিরবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবির একটা ব্যাপার বিএনপির তরফ থেকে উঠতেও পারে, সেটা নিয়ে কী সমস্যা তৈরি হয় সেটা দেখতে হবে। এগুলি এক্ষুনি সব, আমরা কেউ অ্যাস্ট্রোলজার না, আর যেসব সাংবাদিকরা বা বিশ্লেষকরা নিজেদেরকে জ্যোতিষ ভাবেন না, আমি তাদের মধ্যে পড়ি না। যেটা জানি না এটা এক্ষুনি প্রেডিক্ট করা মুশকিল। এই জায়গাটা কিন্তু একটু গোলমালের জায়গা। বিশেষ করে আওয়ামী লীগের উপর ব্যান হয়তো তোলার একটা ব্যাপার হতে পারে, কিন্তু শেখ হাসিনা যেহেতু উনি আইনের চোখে অলরেডি দোষী সব, ওনার ফেরার ব্যাপারটা নিয়ে নানা রকম প্রশ্ন রয়ে গেছে। এগুলি নানা রকম ব্যাক চ্যানেল নেগোসিয়েশনের দরকার আছে, আবার আইন টাইনেরও একটা ব্যাপার আছে, এটা দেখতে হবে কী ব্যাপার। মহিলা ভোটকে নিজেদের সঙ্গে রাখার জন্য এবং মহিলা ভোট যাতে যখনই নির্বাচনে লড়াইকে মহিলা ভোটটা যেন সঙ্গ দেয়, তার জন্য আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের জন্য নানা রকম প্রকল্প ব্যবহার করা, এবং পশ্চিমবঙ্গ যদি দেখি যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো নিয়ে আসা হচ্ছে যাতে মহিলা ভোটটা আসে। সেই রকম তারেক রহমান মহিলা ভোটটা যাতে সবসময় সঙ্গ থাকে, তার জন্য মহিলাদের জন্য কি এবার বিশেষভাবে চিন্তা ভাবনা করবেন যাতে মহিলা ভোটটা তিনি পান এবং পরবর্তীকালেও বিএনপি যেন মানে এই সরকার দীর্ঘ আয়ু হতে পারে। ওইটা তারেককে চিন্তা করতে হবে। তার কারণটা হচ্ছে শুধু নিজের মার কথা বলে বা নিজের মেয়েকে সামনে এনে তো মহিলা ক্ষমতায়ন হবে না। তো সাধারণ মহিলাদের ব্যাপারটা চিন্তা করতে হবে এবং তার জন্য নানা রকম প্রকল্প তাকে মাথায় নিয়ে মানে তাকে চিন্তা ভাবনা করতে হবে এই জায়গাটা। এইবার কিন্তু বিএনপিও তুমি লক্ষ্য করে দেখো, জামাত যেমন একটাও মহিলা প্রার্থী দেয়নি এবং এটা মহিলাদের কাছে ভালো সিগন্যাল যায়। বিএনপিও কিন্তু খুব বেশি প্রার্থী দেয়নি, 9 জন মহিলা প্রার্থী দিয়েছে। এবং মহিলাদের মধ্যে যে সবথেকে বেশি পাওয়ারফুল মহিলা লিডার ছিল বিএনপি রুমিন ফারহানা, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে হয়তো আবার দলে ফেরানোর একটা চেষ্টা হচ্ছে। হ্যাঁ, বলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। আমার ছোটো বোন, আমার দেশের, ও এটা আবার বলে তা তোমার দাদা অনেক বোন আছে কিন্তু আমি তোমার দেশের বোন। তো যাই হোক, দেশের বোন এখন এই জায়গাতে তারেককে একটা ডেফিনেট সিগন্যাল দিতে হবে। মানে শুধু জায়মা রহমানকে সামনে আনলো মহিলা ক্ষমতায়ন, ওইভাবে তো হয় না, অত সরলীকৃত না। এটা ডেফিনেটলি মহিলাদের জন্য কিছু ডেফিনেট, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সিকিউরিটি ইজ এ মেজর ইস্যু। সেই জায়গাটা সুনিশ্চিত করতে হবে। সিকিউরিটি, বোথ ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল সিকিউরিটি। তো ফিজিক্যাল সিকিউরিটি মানে কি, যে সন্ধ্যে 6টার পর মহিলা একলা ঘুরতে পারছে, এরকম একটা পরিবেশ যদি না হয়, বেরোলেই ঝামেলা পড়তে হবে, তাহলে নিশ্চয়ই মহিলারা এই সরকারকে ভালো চোখে দেখবে না। আর ইকোনমিক সিকিউরিটি, যেটা ওই অনুদান লক্ষ্মীর ভাণ্ডার মমতাদির হিসাবপত্র না হলেও অন্তত যেখানে চাকরি বাকরির ব্যাপার ছিল সেই জায়গাটা তো সুনিশ্চিত করতে হবে যে গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এবং সেখানে মহিলাদের চাকরি চলে যাচ্ছে। যাদের চাকরি চলে যাচ্ছে তারা ওখানে বীরদর্পে যেখানে চাকরি করতো শ্রমিক হিসাবে, সন্ধেবেলা সেখানে সন্ধ্যে 6টার পরে গিয়ে দাঁড়াতে হচ্ছে, বুঝতেই পারো কেন।
এই জায়গাগুলি তারেক রহমানকে সুনিশ্চিত করতে হবে। মহিলাদের ব্যাপারটা সিরিয়াস মহিলাদের কর্মসংস্থান এগুলো উপরে জোর দিতে হবে। না, আর ব্যাপারটা হচ্ছে দেশটা তো বাংলাদেশ ভাই, মহিলা তো বাঙালি মহিলা। হ্যাঁ, তুমিও বাঙালি মহিলা, কিন্তু বাঙালি মহিলা ইজ নট ভেরি ইজি টু হ্যান্ডেল। মানে মহিলাদের ব্যাপারে নির্দিষ্ট প্রকল্প যেমন নিতে হবে, মহিলাদের যে ক্ষমতায়ন হচ্ছিল, বিশেষ করে যেসব ইন্ডাস্ট্রিতে মহিলাদের, গার্মেন্ট ইন্ডাস্ট্রি 70% মহিলা, এই জায়গাগুলি সুনিশ্চিত করতে হবে। আর্থিক এবং শারীরিক মানে নিরাপত্তা, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি দুটোই দেখতে হবে। কারণ 51% মহিলা ভোটার, আর এর বাঙালি মহিলা ভাই। হ্যাঁ, এরা আফগানিস্তান না যে মুখ বুঝে সব সহ্য করেনি, ওই হুজুররা এই জন্য ডান্ডা খেয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার ঠিক যে আমাদের আগের তুলনায় ভোট বেড়েছে, এবং বিশেষ করে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের যে সিটগুলো, হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার। পশ্চিমবাংলায় দেখো যে বিজেপি হ্যাজ ডান ওয়েল এই বর্ডারের সিটগুলোতে, এখানে জামাতও কিন্তু বর্ডারের সিটগুলোতে। তার মানে বর্ডারে এই ধরনের একটা রাজনীতির একটা ক্ষেত্র আছে। তো এইটাও ভারতের সাথে যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কিন্তু, কারণ তারেক রহমান ভারতের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করলো। এই সব সিটে যেখানে জামাতের প্রার্থীরা দিয়েছে, এরা বর্ডারে যদি নানা রকম গোলযোগ সৃষ্টি করে সমস্যা করবেই। নিশ্চয়ই। আর লাস্ট প্রশ্ন, তারেক রহমানের হাত ধরে এবার কি বাংলাদেশের শান্তি ফিরে আসবে? মানে আবার আগের অবস্থায় বাংলাদেশ কি ফিরে যেতে পারবে? তারেক রহমানের এটা প্রায়োরিটি। এটা যদি না করতে পারে সে কিন্তু ফেল করবে, সে কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারবে না উইথ অল হিজ ম্যান্ডেট। হ্যাঁ, কারণ শুধুমাত্র ম্যান্ডেট দিয়ে যে আমি এত ভোটে জিতেছি, এতগুলি আসন আমার পক্ষে, তাহলে শেখ হাসিনা ক্ষমতা থেকে যেত। তো আবার নতুন করে আর বাংলাদেশে একটা হয় কি, তুমি ক্ষমতায় আছো, পার্লামেন্টে আছো, তো রাজপথে যদি মানুষ খেপে গিয়ে মাঠে নেমে যায়, বাংলাদেশে ক্ষমতা ধরে রাখাটা মুশকিল হয়। এটা বারবার প্রমাণিত হচ্ছে। জেনারেল এরশাদ জিয়াও পারেননি, শেখ হাসিনাও পারেন। এই জায়গাতে দাঁড়িয়ে তারেক রহমানকে এই প্রায়োরিটিটা মানে সাংঘাতিকভাবে এটা ট্যাকেল করতে হবে। হ্যাঁ, এই আইন শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। তারেক রহমান সেটা বোঝে, সে সিগন্যাল যেগুলি দিচ্ছে এই অবধি, এগুলি কিন্তু পজিটিভ সিগন্যাল। এটা পরিষ্কার যে উনি এই যে বিরাট কোনো বিজয় মিছিল হবে না, হ্যাঁ, লোকে নামাজ কালাম করবে, যে যার মতো মানে ইয়ে করবে, কিন্তু কোনো রকম বিরাট এই বিজয় উৎসব, সেখান থেকে আবার মারামারি গণ্ডগোল এগুলি চাইছে না। হ্যাঁ, দু একটা জায়গাতে গিয়ে দেখেছি যে বিএনপির লোকজন গিয়ে আওয়ামী লীগের অফিস খুলছে। তো এই যে একটা রিকনসিলিয়েশন, মিটমাট করে নাও, সংঘাতের পথে না গিয়ে একটা মিটমাট করে নাও। আমি ক্ষমতায় এসেছি দেখে বিরোধী তাকে পেটাবো, তাকে দেশ ছাড়া করব, তাকে এলাকা ছাড়া করব, এই রাজনীতিটা সে করবে না, এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা যদি সে না করে, তাহলে সেকেন্ড চ্যালেঞ্জ যেটা, অ্যাডমিনিস্ট্রেশন তার কন্ট্রোল নিতে হবে। কারণ এখানে জামাতের অনেক লোক ঢুকে আছে ইউনূস সাহেবের কল্যাণ। এটা তাকে করতেই হবে। এটা না করলে পারবে কি পারবে না বলা মুশকিল, কিন্তু না যদি পারে তাহলে তার বিপদ আছে, এইটুকু বলতে পারি। আগামী দিনে বাংলাদেশের রূপরেখা ঠিক কী হবে বা কেমন হবে, সেখানে শান্তি কতটা ফিরে আসবে, আগের অবস্থায় বাংলাদেশ আবার ফিরে আসবে কি না, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে শান্তি বজায় থাকবে বা ফিরে আসবে কি না, সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। এবং ভবিষ্যতে জনগণই ঠিক করবে তারেক রহমান কেমন কাজ করলেন। আর এটা তারেক রহমানের কাছেও একটা চ্যালেঞ্জিং বিষয়। তার কারণ বাংলাদেশের জনতাকে ধরে রাখতে গেলে, বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে একটা শান্তিময় দেশ করতে গেলে পরে তাকেও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।